54 ধারায় গ্রেপ্তার করতে পরিচয়পত্র দেখাতে হবে পুলিশকে। হাইকোর্টের রায় আপিলে বহাল। নির্দেশনা মেনে চলবে পুলিশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখনো ঘূর্ণিঝড় রোয়ানুর ক্ষত কাটিয়ে উঠতে পারেনি উপকূলীয় এলাকার মানুষ। অনাহারে অর্থাহারে কাটছে দুর্গতদের জীবন। 5 বছরেও শেষ হয়নি সাভারের আমিনবাজারের 6 ছাত্রকে পিটিয়ে হত্যার বিচার কাজ। নানা হুমকি দিচ্ছে আসামিপক্ষ, অভিযোগ স্বজনদের। পরকীয়া প্রেমের কারণে সাইহাম টেক্সটাইলের এজিএম মনির খুন, আটক 5 জনকে জিজ্ঞাসাবাদের পর দাবি গোয়েন্দা পুলিশের। এবং হোটেলের অস্বাস্থ্যকর খাবার খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। মান নিয়ন্ত্রণের দায় সরকারের, বলছে ভোক্তা স্বার্থ সংশ্লিষ্টরা। কঠোর অবস্থানের তাগিদ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম। বিনা পরোয়ানায় 54 ধারায় গ্রেপ্তারের আগে পরিচয়পত্র দেখাতে ও গ্রেপ্তারের কারণ জানাতে বাধ্য থাকবে পুলিশ। এ ধরনের 15 দফা নির্দেশনা দিয়ে 13 বছর আগে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এই রায় দেন। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 1998 সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামীম রেজা রুবেলকে বিনা ওয়ারেন্টে 54 ধারায় গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে মারা যান তিনি। এরপরই 54 ধারায় গ্রেপ্তারের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। এ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন 3টি বেসরকারি মানবাধিকার সংগঠন। রিট দায়েরের 5 বছর পর বিনা পরোয়ানায় গ্রেফতার এবং রিমান্ডে নেওয়ার বিষয়ে ফৌজদারি কার্যবিধির 2টি ধারা সংশোধনে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি গ্রেফতারের আগে পুলিশকে পরিচয়পত্র ও আটকের কারণ জানাতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়। জিজ্ঞাসাবাদ করতে হবে আইনজীবী ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে এ সংক্রান্ত 15 দফা নির্দেশনাও দেন উচ্চ আদালত। যদিও এর নির্দেশনা 13 বছরেও মানা হয়নি বলে রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট। 2004 সালে বিএনপি জামাত জোট সরকার এর নির্দেশনা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেন। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের এই আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। আপিল বিভাগ এই বিষয়ে নিজের আবার কিছু মডিফিকেশন বা একটু রদবদল করবেন বলে উল্লেখ করেছেন। এক একটা ঘটনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে এক এক রকম পদক্ষেপ নিতে হতে পারে, তবে যাই নিক না কেন আদালতের নির্দেশের আলোকে নিতে হবে। রিটকারী আইনজীবীরা জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই সন্দেহভাজন আসামিকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করতে হবে। হাইকোর্টের নির্দেশ যেটা ছিল, তাদের অ্যাপিল ডিসমিস হওয়ার পরে আমি মনে করি যে এই নির্দেশনাগুলো প্রতিপালন করা একটি রাষ্ট্রীয় কর্তব্য। যে কোনো ধরনের অমানবিক সাজা নিষিদ্ধ, এই 2টি ধারা পরিপূর্ণ ব্যাখ্যা আমরা আশা করছি এই রায়ের মাধ্যমে পাবো, বিশেষ করে যখন পুলিশ গ্রেফতারি পরোয়ানা ছাড়া গ্রেফতার করছে এবং ম্যাজিস্ট্রেট যখন রিমান্ডে দিচ্ছে। একই সাথে ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন ও পুলিশ আইনের যেসব ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক তা সংশোধনের বিষয়ে অভিমত দিয়েছেন সর্বোচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 54 ধারা সহ ফৌজদারি কার্যবিধির বিষয়ে হাইকোর্টের নির্দেশনা মেনেই কাজ করবে সরকার। আপিল বিভাগের রায়ের পর মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, কেউ যদি 54 ধারার অপপ্রয়োগ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটা জিনিসই এই ফৌজদারি কার্যবিধিতে লেখা আছে। তা আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, সেই রায় অনুযায়ী যেহেতু এটা দিয়েছেন, এখানে আমাদের আর বলার কিছু নাই। এটা আমরা যথাযোগ্যভাবে আমরা এটা করব, ব্যবস্থা নিব যাতে সবখানে রায় ফলো করা হয়। পূর্ণাঙ্গটা রায় আসলে আমরা সেটা দেখব। তবে মহামান্য আদালত যা করেছে সেখানে আমাদের কিছু বলার নেই, আমরা সেটাকে যথাযোগ্যভাবে আমরা দেখব। এদিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও রিমান্ডের বিষয়ে আপিল বিভাগের নির্দেশনা অনুসারে ফৌজদারি আইন সংশোধন হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 54 ও 167 ধারা সংশোধনী রায় বহাল রেখে হাইকোর্টের রায়ের বিষয়ে প্রতিক্রিয়ায় মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। যে কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর বাংলাদেশে যেটা আছে, সেই সিআরপিসি বাংলাদেশেও কিন্তু বহুবার এটাকে অ্যামেন্ড করা হয়েছে। এটাকে যুগোপযোগী করার জন্য মানুষের
কল্যাণের স্বার্থে যেন এটা ব্যবহার করা যায়, প্রসিডিওরটা সংশোধন করা হয়েছে। জনগণের উপকারার্থে যদি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর আরো সংশোধন করার দরকার হয় তাহলে করবো আমরা নিশ্চয়ই। প্রবাসের সময় আরো থাকছে। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে চট্টগ্রাম ও নরসিংদীতে দুজনকে কুপিয়ে হত্যা। নির্বাচন শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি নেয়ার দাবি কমিশনের। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো স্বাভাবিক হয়নি 3 দিনেও, তবে ধীরে ধীরে ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এসব এলাকার মানুষ। এরই মধ্যে কিছু এলাকায় ত্রাণ পৌঁছাতে শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ রয়েছে। ভোলা ও পটুয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড়ে ভোলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তজুমুদ্দিন উপজেলার মানুষ। জোয়ারে প্লাবিত গ্রামগুলো থেকে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। এখনো খোলা আকাশের নিচে বাস করছে অসংখ্য পরিবার। টানা 3 দিন ঘরবাড়ি পানির নিচে তলিয়ে থাকায় বাধাগ্রস্ত হচ্ছে রান্নাবান্না সহ অন্যান্য স্বাভাবিক কার্যক্রম। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। এছাড়া ঘূর্ণিঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার ফসলি জমি। বিডা বাড়ি সব দুইয়া লয়া গেছে, চুলা ভাত কিছু নাই, দুগা রান্না খাইতাম পারি না। জোয়ার পানি নামে গেছে, নামার পথে ঘর বিটা ফিরে গেছে। পটুয়াখালীর 10 মিনা উপজেলার সদর ইউনিয়নে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে 20 থেকে 30টি ঘর তলিয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই নেই শত শত মানুষের। জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে 180 মেট্রিক টন চাল ও 2 লাখ টাকা দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় কম বলে অভিযোগ উঠেছে। প্রচুর গাছপালা পড়ছে ঘরের উপরে এবং গরু ঘরের উপরে। আমাদের দিকে কোনো খেয়াল নিতেছে না, আমরা কোনো সাহায্য সহযোগিতা পাইতেছি না। অব্যাহত রয়েছে। এছাড়া যারা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পরবর্তীতে সাহায্য দেওয়া হবে। গত 21 মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বিভিন্ন জেলায় 23 জন নিহত হন। এছাড়া ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। পরকীয়া প্রেমের জেরে খুন হয়েছেন সাইহাম টেক্সটাইলের এজিএম মনিরুল ইসলাম। মনির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে আটক 5 জনকে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ দাবি করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে মনির হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটককৃতদের হাজির করা হয় গণমাধ্যমের সামনে। এ সময় সংবাদ সম্মেলনে গোয়েন্দা কর্মকর্তা জানান, 22 মে সন্ধ্যায় রাজধানী ও এর আশপাশের বিভিন্ন স্থান থেকে এই 5 জনকে আটক করেন তারা। তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন মোরসালিনের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল মনিরের। এ নিয়ে মোরসালিন দীর্ঘদিন থেকে ক্ষুব্ধ ছিল। আর এই ক্ষোভ থেকেই মোরসালিন বাকি সহযোগীদের নিয়ে পরিকল্পনা করে মনিরুল ইসলামকে হত্যা করে। মোরসালিনের মার সাথে এই যে মৃত ভিকটিম মনিরুল ইসলাম, তার একটা অবৈধ সম্পর্ক তৈরি হয় এবং সেটা দীর্ঘদিন যাবৎ চলতে থাকে। এক পর্যায়ে এটা নিয়ে তাদের মধ্যে প্রচন্ড রকমের ক্ষোভ তৈরি হয় এবং এই ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত 17 মে অফিস থেকে ফেরার পথে সাইম টেক্সটাইলের এজিএম মনিরুল ইসলাম নিখোঁজ হন দাবি করে রাজধানীর সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। পরের দিন নন্দীপাড়া ঝিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে সেই সাধারণ ডায়েরিটি পুলিশ মামলা হিসেবে নথিভুক্ত করে। একটা মার্ডার কেস স্টার্ট হয় এই সবুজবাগ থানাতেই। আসামিরা যে মোবাইল ব্যবহার করেছে, ওই ঝিলের মধ্যে মোবাইলগুলি ফেলে দেওয়া হয়, ল্যাপটপটা ফেলে দেওয়া হয়। তখন আমরা ডুবুরি দিয়ে ওই মোবাইলগুলো উদ্ধার করি এবং ল্যাপটপটাও ওখান থেকে পাওয়া যায়। গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এই হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পানির সংকট নিরসনে ওয়াসার সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় মোট 6টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 3টি উন্নয়ন প্রকল্পে আর্থিক সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি। বৈঠকে প্রধানমন্ত্রী সরকারের হাতে নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান, প্রায় 800 কোটি টাকা ব্যয়ে ডেসকোর 2টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প দুটির আওতায় ডেসকো এলাকায় মাটির নিচে বিদ্যুৎ সরবরাহ লাইন স্থাপন করা হবে।
বিদেশিদের সঙ্গে আঁতাত করে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে দক্ষিণ সিটি মেয়র সাইদ খোকন খাদ্যমন্ত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, দেশবিরোধী সব ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা হবে। ওই বিএনপি জামাত যত ষড়যন্ত্র করুক, যত দেশি বিদেশি ষড়যন্ত্র থাকুক না কেন, যতদিন পর্যন্ত এই ঢাকা মহানগর আওয়ামী লীগের কর্মীরা জননেত্রী শেখ হাসিনার সাথে আছেন, ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাবে। জনগণকে ভয় করে যারা ভোটে আসে নাই, নির্বাচনে আসে নাই, আজকে তারা অন্য উপায়ে ষড়যন্ত্রের মাধ্যমে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের কাঁধে ভর করে আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় তারা আসার জন্য চেষ্টা করছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বৈঠক, শুধু কেবলমাত্র আসলাম যদি দিল্লিতে বৈঠক করেছেন তা না, লন্ডনে বৈঠক হয়েছে তারেক রহমানের সাথে এই ইসরায়েলি গোয়েন্দা সংস্থার। যে ইহুদিরা মুসলমানদের দুশ্মন, তাদের সাথে লন্ডনে বৈঠক হয়েছে। শুধু ওখানে বৈঠক হচ্ছে, ভারতে বৈঠক হয়েছে তা নয়। সকল তথ্য উদ্ধারিত হচ্ছে, সব বেরিয়ে আসবে। প্রবাসী সময় আরো থাকছে। ইরান, আফগানিস্তান ও ভারতের ত্রিপক্ষীয় চুক্তিকে ঐতিহাসিক বললেন নরেন্দ্র মোদী। পারস্পরিক সহযোগিতার প্রতীক মন্তব্য রুহানির। নরসিংদীতে প্রতিপক্ষের নির্বাচনী প্রচারণায় অংশ নেয় এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে সদর উপজেলার বাদুয়ারচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যরা জানান, পঞ্চম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী এক প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন চা বিক্রেতা এবাদ। পরে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। সকালে বাদুয়ারচর গ্রামের নদীর তীরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করেই এবাদকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। চট্টগ্রামে নির্বাচন পূর্ব সহিংসতায় মহসিন নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার রাতে মহসিন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজউদ্দৌলার পক্ষে পোস্টার লাগাতে গিয়েছিলেন। পরে আর ফিরে না আসলে স্বজনরা তার খোঁজ করেন। মঙ্গলবার ভোরে খতিবনগর এলাকাতে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পোস্টার লাগানোর সময় প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করতে পারে বলে অভিযোগ করেছেন তার স্বজনেরা। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জমে উঠছে রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জ ও সদর উপজেলার 16টি ইউনিয়নে পঞ্চম ধাপের নির্বাচন। দলীয় প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন, দল বা প্রতীক দেখে নয়, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। একই ছাদের নিচে দুই প্রার্থীর বসবাস। একদিকে সাবেক মন্ত্রী পুত্র নৌকা প্রতীক নিয়ে, অন্যদিকে তারই চাচি একই ইউনিয়নের 18 বছরের চেয়ারম্যানের স্ত্রী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা। তবে নির্বাচনী মাঠে দুজনই দোষারোপ করছেন একে অপরকে। বিরোধী দলীয় সরকারি পদপ্রার্থী তার হুমকি ধুমকি, রাস্তাঘাটে মারধর, কর্মীদের উপরে মারধর, এসব যদি সে না করে তাহলে অবশ্যই আমি বিপুল ভোটে জয়ী হব। কবরস্থানের টাকা থেকে শুরু করে মসজিদের টাকা শুরু করে এবং এলজিএসপির যে বহু টাকা তিনি আত্মসাৎ করেছেন, সেজন্য তাকে বিষ্ণুপুরবাসী প্রত্যাখ্যান করেছেন। ইনশাল্লাহ জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। জয় নিশ্চিত করতে প্রার্থীরা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরলেও ভোটাররা বলছেন সৎ ও যোগ্য মানুষকেই বেছে নেবেন তারা। দল মল বুঝি না, আমরা ভালো লোককে বুঝি। ভালো লোক যাকে মনে করব আমরা তাকেই ভোট দেব। কাজ কামে যায় ভালো দেখাই ভেবেছেন, তাকে আমি কিন্তু ভোট দেব। আমরা যোগ্য প্রার্থী, সৎ চরিত্রবান
যাকে আমরা মনে করব সেই ব্যক্তিকে আমরা নির্বাচিত করব। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। 28 মে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে আমরা গ্রহণ করিয়েছি এবং নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক যে সকল কার্যাবলী করা দরকার আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। নির্বাচনী পরিবেশ অত্যন্ত ভালো। 3টি উপজেলার 16টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 86 জন এবং সাধারণ ও সংরক্ষিত আসনের মেম্বার পদে 765 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। এদিকে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণায় মুখর হয়ে উঠেছে পাবনার ঈশ্বরদী ও সাঁথিয়া উপজেলার 16টি ইউনিয়ন। 28 মে পঞ্চম ধাপে এসব ইউনিয়নে নির্বাচন হবে। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন প্রতিটি অলিগলি, পাড়া মহল্লা। সমর্থন আদায়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। দলীয় নির্বাচন হওয়ায় জয় নিয়ে ফুরফুরে মেজাজে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর ময়না তদন্তকারী দলের প্রধান ডাক্তার কামতা প্রসাদকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার কামতা প্রসাদের কার্যালয়ে ডাকযোগে এই চিঠি আসে। চিঠি পেয়ে দুপুরে সাংবাদিকদের ওই চিঠি পড়ে শোনান ডাক্তার কামতা প্রসাদ। চিঠিতে তনু হত্যার দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্ট যথাযথভাবে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। চিঠি পাওয়ার পরপরই সিআইডি ও পুলিশ সহ কুমিল্লা মেডিকেল কলেজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। ঘটনার 5 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি সাভারের আমিনবাজারের 6 ছাত্রকে পিটিয়ে হত্যা মামলার বিচার কাজ। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সঠিক সময়ে সাক্ষ্য গ্রহণ না হওয়ায় বিচার কাজ দেরি হচ্ছে। এছাড়া বিচারকে বাধাগ্রস্ত করতে আসামি পক্ষ থেকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ নিহত ছাত্রদের স্বজনদের। আরো জানাচ্ছেন সাদিকুর রহমান। 2011 সালের 17 জুলাই শবে বরাতের রাত সাভারের আমিনবাজারের বড়দেশি গ্রামের কেবলারচরে ঘুরতে যায় রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানে পড়ুয়া 7 শিক্ষার্থী। হঠাৎ স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয় তারা। চাপাতি, রড ও লাঠির আঘাতে ঘটনাস্থলে নিহত হয় 6 শিক্ষার্থী। গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যায় আল আমিন। 3 জনকে আগে একসাথে আক্রমণ করে, তখন যখন আমাদের মারে আমি অজ্ঞান হয়ে যাই, তখন আমার জ্ঞান ফিরে আমি একটা অভিযোগ দেখিনি। পুলিশ মিডিয়ার সামনে আমাদের অস্ত্র দিয়ে বলতেছে যে আমাকে এটা তোদের, এটা বল। তখন আমি কোশ্চেন করলাম যে যদি এটা আমাদের হয় তাহলে আমরা মারা গেলাম কেন। প্রথমে নিহত শিক্ষার্থীদের ডাকাত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও কয়েক দফা তদন্তে বেরিয়ে আসে মূল ঘটনা। এই ঘটনায় জড়িত স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়ের করা মামলাটির অভিযোগ গঠন করা হলেও ধীর গতিতে এগোচ্ছে এর কার্যক্রম। সন্তান হারানোর ক্ষত না মুছতেই আসামি পক্ষের নানা হুমকিতে আতঙ্কিত নিহতের স্বজনরা। 2 জন নিয়ে সাক্ষী দিতে গেছিলাম। ওই সাক্ষীর পরে দেখা যায় ওই এলাকায় আমি কাজ করি, কয়েকজন আমার ডাইরেক্ট হুমকি দিছে, 6টারে মারছি না তোর মেয়েরা আর 4 খেয়ার বেশি। 5 বছর শেষ হয়ে গেল, এখনো পারলো না, এর কোনো বিচার হইবে না। হাইকোর্টের তো অগ্রিম জামিন নিয়ে যায় স্বীকারোক্ত আসামি। তারা খুব প্রত্যাশী লোক, কাছে গেলে কি আমরা পারি, আমরা তো গরিব মানুষ। ঘটনার 5 বছর পর সাক্ষ্য গ্রহণের পর্যায়ে এসে থেমে গেছে মামলার কার্যক্রম। আর কত বছর লাগবে বিচার শেষ হতে তাও জানেন না সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী। ভিকটিমদের কথা বলতে চায়, ওনারা ভয় পাচ্ছেন, ওনারা ভয় পেয়ে সাক্ষ্য দিতে আসতেছেন না। কিন্তু এই মামলা প্রমাণ করতে গেলে তাদেরকে কোর্টে আসতেই হবে, যেহেতু তারা সাফারার। তারপরে আমরা ডাক্তার, ম্যাজিস্ট্রেট সাক্ষীটা আমরা নিতে পারি। পুলিশ যেটা করে সেটা তো ওনারা তদন্ত করে রিপোর্ট দাখিল করছেন। আলোচিত মামলাটির 60 জন আসামির মধ্যে মাত্র 1 জন কারাগারে, প্রধান আসামি সহ 52 আসামি জামিনে এবং বাকিরা পলাতক রয়েছে। এছাড়া মামলাটির মোট 92 জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে মাত্র 35 জনের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। হোটেলের মানসম্মত পরিবেশ ও খাবার নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে অনেক আগে থেকেই। তবে এ নিয়ে সাধারণ মানুষ এখনো সচেতন নন। অনেকে সস্তায় এসব হোটেল থেকে খাবার খেলেও অজান্তেই তাদের শরীরে জন্ম নিচ্ছে নানা অসুখ। ভোক্তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মতে এসব হোটেল নিয়ন্ত্রণের দায় সরকার এড়াতে পারে না। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল।
মতিঝিলের দুপুরবেলা মধ্যাহ্ন বিরতিতে অফিস পাড়া কিছুটা ঝিমিয়ে পড়লেও ব্যস্ত হয়ে ওঠে এখানকার খাবারের দোকানগুলো। এ সময়ের ব্যস্ততা থেকে বাদ যায় না ফুটপাতের ভাসমান হোটেলও। কি খাচ্ছেন, কোথায় খাচ্ছেন, এমন প্রশ্নগুলো মেনে নিয়েই দুপুরের খাবার শেষ করেন এখানকার ভোক্তারা। কারণ একটাই, সস্তা মূল্য তালিকা। ভর্তার আইটেম হচ্ছে যে 20 টাকা, মাছের আইটেম হচ্ছে 40 টাকা, আর ডিম আছে যে 20 টাকা, মাছ আছে যে 40 টাকা, চিংড়ি আছে 50 টাকা। গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায়, কিন্তু ওরকম কোনো সমস্যা বলতে পারি না। বাইরের খাবার খায়, বাসাতে খাবার আনতে পারি না, সমস্যা। এবার ইট সিমেন্টের হোটেলগুলোর দিকে আসা যাক। রাজধানীর চাংখারপুল এলাকা। খাবার তৈরির নিয়মিত এই প্রস্তুতি নতুনভাবে শুরু হলেও পরিবেশ বরাবরের মতোই অস্বাস্থ্যকর। বাইরে থেকে বোঝা না গেলেও রান্নাঘরের ভেতরের পরিবেশে অবাক হতে হবে যে কোনো ভোক্তাকে। আর এ নিয়ে সহজ স্বীকারোক্তি হোটেল পরিচালনাকারীদের। যতটা পরিবেশ না আরো পরিবেশ হবে, যেহেতু আপনি যখন নিচ্ছেন এটা বন্ধ আছে, এখন ওপেন হবে, সব পরিবেশ ঠিক হয়ে যাবে। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, খাবার মান তো ভালো, তা আরো উন্নত করা দরকার। ঘরোয়া পরিবেশে খাবার তৈরির কথা বলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহকারী হোটেলগুলোর বিষয়ে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সিটি কর্পোরেশন থেকে তারা যদি তদারকি টিম করে এবং যদি বিভিন্ন এরিয়াতে যদি তাদের একটা মনিটরিং থাকে, তাহলে অবশ্যই দায় দায়িত্বটা সরকারকে নিতে হবে। কারণ এটা ব্যক্তিগত কোনো পর্যায়ে কোনো অর্গানাইজেশনের পক্ষ থেকে এই সারা বাংলাদেশে বা সারা ঢাকা শহরে এই অর্গানাইজ ওয়েতে এটা করা সম্ভব নয়। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া এসব খাবারের হোটেল নিয়ে সাধারণ মানুষকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ভোক্তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় বাজেটে বরাদ্দ কমে যাওয়ায় জনগণের মৌলিক চাহিদা স্বাস্থ্য খাত চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে। বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের দ্বারস্থ হওয়ায় স্বাস্থ্য খাতের প্রায় 65% ব্যয় বহন করছে জনগণ। তাই আগামীতে স্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি তা সঠিকভাবে বন্টনের দিকে জোর দিলেন চিকিৎসা সংশ্লিষ্টরা। আরো জানাচ্ছেন মুজাহিদ শুভ। ক্রমবর্ধমান মানুষের নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও বাড়ছে না স্বাস্থ্যসেবার মান। সরকারি তথ্য মতে বিগত 5 বছরে দেশের মোট বাজেটের পরিমাণ দ্বিগুণের বেশি হলেও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমেছে 2%। এ অবস্থা অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা চিকিৎসা বিশেষজ্ঞদের। বাজেটে যদি তারা এই বিনিয়োগ না বাড়ায়, তাহলে কিন্তু ওই চিকিৎসা খাত বেসরকারি খাতে থাকবে, চিকিৎসা খাতে চিকিৎসকদের সাথে সরকার এবং জনগণের ভুল বুঝাবুঝি হবে, একটা বিপর্যস্ত পর্যায়ে যাবে। এই অপ্রতুল বরাদ্দের মধ্যে প্রায় 80% ব্যয় হয় বেতন ভাতা, চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় ও অবকাঠামো উন্নয়নে। গ্রাম, থানা ও উপজেলায় অবকাঠামো উন্নয়নের সাথে সমন্বয় করে চিকিৎসক ও চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ না হওয়ায় প্রকৃত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। একটা সিংহভাগ বাজেটের অর্থ ঔষধে চলে যাচ্ছে এবং ইনভেস্টিগেশনে যাচ্ছে। সেটাকে বরং আমাদের যে প্রিভেন্টিভ কেয়ার অভ্যাস, আমাদের সচেতনতা, আমাদের ধূমপান ইত্যাদি নানান বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং বাজেটকে আসলে তাহলে সেই দিকে ছড়াতে হবে। তখন কিন্তু গ্রাম পর্যায় পর্যন্ত সাধারণ মানুষের কাছে পর্যন্ত পৌঁছে যাবে। তবে আগামীতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ালে তা বন্টনের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসাকে অগ্রাধিকারের পরামর্শ স্বাস্থ্য সংশ্লিষ্টদের। প্রাথমিক যে চিকিৎসাটা আমাকে কিন্তু যোগটা দিতে হবে ওই জায়গাতেই, এবং বিনিয়োগটা করতে হবে ওই জায়গাতে যাতে স্বাভাবিক যে চিকিৎসা প্রক্রিয়াগুলো আছে, হায়ার স্কিল বা স্পেশালাইজ না, তারা যাতে শহরমুখী না হয়। সুতরাং আমার মনে হয় যে গ্রামীণ চিকিৎসা বাজেট বাড়াতে হবে, এফেক্টিভলি ওইখানেই এই চিকিৎসার বন্দোবস্ত করে দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO নির্দেশনা অনুযায়ী একটি দেশের মোট বাজেটের কমপক্ষে 10% স্বাস্থ্য খাতে ব্যয়ের কথা থাকলেও দেশে প্রতি বছর ব্যয় হচ্ছে অর্ধেকেরও কম। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসীর খবর। ব্রিটেনে থাকার অনুমতি সংক্রান্ত আইনি লড়াইয়ে বিজয়ী হয়েছেন ইংলিশ টেস্ট টোয়েক পরীক্ষায় অংশগ্রহণকারী বাংলাদেশি বংশোদ্ভূত ব্যারিস্টার আবু সুফিয়ান। ট্রাইব্যুনালের আপিলে ওই শিক্ষার্থীর পক্ষে রায় দেন ব্রিটেনের আদালত। এই রায় বাংলাদেশের সহ 33,000 শিক্ষার্থীর ব্রিটেনে বসবাসের অনুমতি সংক্রান্ত জটিলতা নিরসনে ভূমিকা রাখবে বলে আশা করেন আবু সুফিয়ান। Something between Cardiff and then free movement around the world. I've been to the universities. বরগুনায় আবারও বেড়েছে লোডশেডিং। দিনে ও রাতে ঘন্টার পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ।
সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন পল্লী বিদ্যুতের গ্রাহকেরা। এ ব্যাপারে বিভিন্ন সময় আন্দোলন করলেও সমস্যার সমাধান পাচ্ছেন না তারা। এম এ আজিমের পাঠানো তথ্য ও এসএন সিফাতের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। গরমের মাত্রা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বরগুনায় বাড়ছে লোডশেডিং এর মাত্রা। গত প্রায় 15 দিন ধরে 24 ঘন্টার মধ্যে 12 থেকে 13 ঘন্টায় থাকছে না বিদ্যুৎ। তবে পৌর শহরের প্রায় 12,000 গ্রাহকের চেয়ে বেশি ভোগান্তিতে পল্লী বিদ্যুতে 46,000-এরও বেশি গ্রাহক। তারা 24 ঘন্টার মধ্যে প্রায় 16 থেকে 18 ঘন্টায় থাকছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এ অবস্থায় অতিষ্ঠ হয়ে পল্লীর গ্রাহকেরা প্রায় বিক্ষোভ মিছিল করছেন। 8 ঘন্টার ভিতর কিনে 5 বার যায় আবার 5 বার আসে। ঘন ঘন লোডশেডিং দিয়ে জনজীবন বিচ্ছিন্ন করে দিতেছে, মানুষের অশান্তি সৃষ্টি করতেছে। দৈনিক এমন হয় যে 2 ঘন্টা উপরে 3 ঘন্টা, এর বেশি আমরা বিদ্যুৎ পাচ্ছি না। তবে পল্লী বিদ্যুৎ বোর্ড বলছে ওজোপাটিকোর নিয়ন্ত্রণ সাবস্টেশন থেকে ব্রেকারের সেটিংস কমিয়ে রাখায় গ্রিড থেকে দেয়া বরাদ্দ পাচ্ছেন না তারা। পল্লী বিদ্যুতের জন্য একটা 33 কেবি ব্রেকার রয়েছে, সেই ব্রেকারের সেটিংসটা তারা কমিয়ে রেখেছে, যার কারণে আমরা আমাদের সর্বোচ্চ লোডের যে পিক আওয়ারে যে আমরা ডিমান্ডটুকু পাই, সেই ডিমান্ডের প্রেক্ষিতে আমরা যে সরবরাহটুকু পাই সেটুকু আমরা পাই না এই সেটিংসের কারণে। অবশ্য ওজোপাটিকোর কর্মকর্তা বলছেন শহরের গুরুত্ব বেশি দিয়ে গ্রিড থেকে পাওয়া বরাদ্দ বন্টন করছেন তারা। শহরের উপর দিয়েই তো লাইনটা গেছে, তা শহরকে তো বন্ধ রেখে বাইরে বিদ্যুৎ দেওয়া সম্ভব না সীমিত লোডের ক্ষেত্রে। আর যদি লোড মোটামুটি মধ্যম অবস্থায় পাওয়া যায় তাহলে তথাপিও এই লাইন বন্ধ করা হয় না। 46,000 গ্রাহকের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পল্লী বিদ্যুতের 7.5 মেগাওয়াট ও ওজোপাটিকোর 12,000 গ্রাহককে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে 3 থেকে 3.5 মেগাওয়াট বিদ্যুৎ দরকার। কিন্তু বর্তমানে গ্রিড থেকে 5 থেকে 6 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সময় সংবাদ, বরগুনা। গান ও কবিতায় স্মরণ করা হলো প্রেম, জাগরণ আর বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামকে। মঙ্গলবার রাজধানীতে জয়ধ্বনি নামের একটি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত নজরুল জন্মজয়ন্তী 2016 উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মহান এ কবিকে স্মরণ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুলকে ভালোবেসে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জমায়েত হন নজরুল ভক্তরা। এরপর এক সংক্ষিপ্ত আলোচনায় বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে নজরুলের অবদান তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। নজরুলকে আমি এমন ভাবে দেখি, মানবতার কবি হিসেবে নজরুল সবার হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল, এমন প্রত্যাশা ব্যক্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এমেরিটাস অধ্যাপক। নজরুল অন্তর দিয়ে সবকিছুকে উপলব্ধি করতেন, কারাবাসে মানুষের অনুভূতির কথা তিনি লিখেছেন, আর মুয়াজ্জিন হয়ে ইসলাম ধর্মের অনুভূতির জগৎটাকে উপলব্ধি করেছেন। মানবতার প্রেমিক অবশ্য উনি সবচেয়ে বেশি ছিলেন তার কবিতায়, তার গানে। এরপর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হয়ে নজরুলের গান ও কবিতা আবৃত্তি উপভোগ করেন উপস্থিত সবাই। এসব গান ও কবিতার মধ্য দিয়ে বাংলা সাহিত্য সংস্কৃতির সব শাখায় থাকবে কাজী নজরুলের বিচরণ, এমনটাই প্রত্যাশা সবার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। 10টি বইয়ের মোড়ক উন্মোচন আর প্রিয় শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে 65 বছরে পা রাখলেন বাংলাদেশের বিশিষ্ট ইতিহাসবিদ ও লেখক মুনতাসির মামুন। মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমিতে আয়োজিত আনন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য শিল্পী, প্রকাশক, ইতিহাসবিদ, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান। অনুষ্ঠানে ইতিহাসবিদ ও লেখক মুনতাসির মামুনের বর্ণাঢ্য জীবন ও লেখা নিয়ে আলোচনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হারুনুর রশিদ, লেখক আলী ইমাম, ইতিহাসবিদ ও শিক্ষক মেজবা কামাল, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক শাহরিয়ার কবির সহ বিশিষ্টজনেরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে চাবাহার বন্দর নির্মাণ চুক্তি স্বাক্ষরের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে নতুন এক ইতিহাস বলে আখ্যা দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ চুক্তিকে ইরান ও ভারতের পারস্পরিক সহযোগিতার প্রতীক বলে মন্তব্য করেন। বন্দর নির্মাণের পাশাপাশি চাবাহার ও জাহিরানের মধ্যে 500 কিলোমিটার রেল লাইন নির্মাণে সহায়তা করবে ভারত।
অনেক বছর ধরে যে চুক্তির পরিকল্পনা করে আসছিল ভারত তা রূপ নিল বাস্তবতায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরান সফরে গিয়ে সোমবার চাবাহার বন্দর নির্মাণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন। ত্রিপক্ষীয় এই চুক্তির সময় মোদীর সঙ্গে হাজির ছিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। চুক্তি স্বাক্ষরের পর মোদী বলেন, নতুন এক ইতিহাস সৃষ্টি হলো। আজ আমরা ইতিহাসের সাক্ষী হলাম। শুধু আমাদের 3 দেশের জন্যই নয়, এ অঞ্চলের জন্য এটি ইতিহাস হয়ে রইল। আর ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ইরান ও ভারতের পারস্পরিক সহযোগিতার প্রতীক হয়ে রইল এ চুক্তি। এই চুক্তি কোনো দেশের বিরুদ্ধে নয়, আমাদের যৌথ কার্যক্রমে পুরো অঞ্চলেই লাভবান হবে। এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাবাহারই প্রথম বিদেশি বন্দর হবে যেখানে ভারত $50 কোটি বিনিয়োগ করবে। পাকিস্তান তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেয় না বলে পাকিস্তানের ভূখণ্ড এড়িয়ে ইরান হয়ে আফগানিস্তানের সঙ্গে ব্যবসা করতে চাবাহার বন্দর নির্মাণের কোনো বিকল্প নেই। শুধু আফগানিস্তান নয়, ওই পথে মধ্য এশিয়ার সঙ্গেও বাণিজ্য বাড়াতে চাইছে ভারত। তবে এই সফলতা অনেক দিনের প্রচেষ্টার ফল, কারণ দীর্ঘদিন ইরানের ওপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে ভারত ইরান যৌথ বন্দর প্রকল্পের অগ্রগতি থমকে ছিল। এবছরের জানুয়ারিতে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর নরেন্দ্র মোদীর চেষ্টায় এ বন্দর নির্মাণ চুক্তি সম্ভব হলো। চাবাহার বন্দর ছাড়াও চাবাহার ও জাহেরানের মধ্যে 500 কিলোমিটার রেল লাইন নির্মাণে সহায়তা করবে ভারত। এছাড়াও ইরানের সঙ্গে বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা, ট্রানজিট সুবিধা সহ রাজনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে 12টি চুক্তি সই করেছে ভারত। চুক্তি স্বাক্ষরের পর সোমবার বিকেলে একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। সম্মেলনে পারস্য ভাষায় ভারতীয় সাহিত্যের পাণ্ডুলিপি প্রকাশনার পর তিনি বলেন, ইরানের সঙ্গে ভারতের ইতিহাসের মতো পুরনো সম্পর্ককে পুনরুজ্জীবিত করে একসাথে পথে চলার সময় এসেছে। 15 বছরের মধ্যে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে 2 দিনের সফর শেষে নরেন্দ্র মোদী সোমবারই তেহরান ছেড়ে যান। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। খেলার খবর। আইপিএল এর কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট লায়ন্সকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস হেরে আগে ব্যাট করতে নেমে ডুয়াইন স্মিথের অসাধারণ ব্যাটিং এর সুবাদে 158 রানে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে ডিভিলিয়ার্সের ব্যাটিং নৈপুণ্যে 4 উইকেট ও 10 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে আরসিবি। চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি রায়নার দলের। মাত্র 9 রানেই তারা হারিয়ে বসে টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে। এরপর দীনেশ কার্তিকের 26 ও ক্যারিবিয়ান রিক্রুট ডুয়াইন স্মিথের 41 বলে 73 রানের অসাধারণ ইনিংসের কল্যাণে সবকটি উইকেট হারিয়ে 158 রান সংগ্রহ করে গুজরাট। ওয়াটসন বেঙ্গালুরুর হয়ে 29 রানে 4 উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে 29 রানে 5 উইকেট হারিয়ে রীতিমতো দুঃস্বপ্নের মতো শুরু করে গেইল, কোহলি এবং ওয়াটসনদের বেঙ্গালুরু। তবে ডিভিলিয়ার্সের 47 বলে 79 রানের দুর্দান্ত ইনিংসের সাথে আব্দুল্লাহর 25 বলে 33 রানের ঝোড়ো ইনিংসে 10 বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কোহলি বাহিনী। এই হারের ফলে গুজরাটকে ফাইনালে যেতে হলে দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের জয়ের বিকল্প নেই। ডিপিএল এর খবর। অষ্টম রাউন্ডের ম্যাচে ফতুল্লায় জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বৃষ্টি আইনে কলাবাগান ক্রিকেট একাডেমিকে 49 রানে হারিয়েছে ফরহাদ রেজার দল। টস হেরে আগে ব্যাট করে 6 উইকেটে 287 রান করে দোলেশ্বর। জবাবে ব্যাট করতে নেমে 4 উইকেটে 98 রান করতেই বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যায় ম্যাচ, আর তাতেই জয় পায় দোলেশ্বর। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে 112 রান করেন ইমতিয়াজ ও রবি। ব্যক্তিগত 50 রানে রবিকে ফিরিয়ে এ জুটি ভাঙেন তাপস ঘোষ। সেঞ্চুরির স্বপ্ন দেখা ইমতিয়াজকেও 86 রানে রুখে দেন সাক্সেনা। তবে রকিবুল হাসানের 66 ও অধিনায়ক ফরহাদ রেজার অপরাজিত 34 রানে শেষ পর্যন্ত 6 উইকেট হারিয়ে 287 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় প্রাইম দোলেশ্বর। কলাবাগানের হয়ে মিরাজ নিয়েছেন 2 উইকেট। কঠিন লক্ষ্য তারা করতে নেমে 47 রানে মাইশুকুরকে হারায় কলাবাগান। এরপর যতীন সাক্সেনাও ফিরে গেছেন দ্রুত। অধিনায়ক মাহমুদুল হাসান আহত হয়ে ফিরে গেলে আরও বিপাকে পড়ে কলাবাগান। দলীয় 73 রানে 38 রান করা ইরফানের বিদায়ে হারের শঙ্কায় পড়ে তারা। এরপরই শুরু হয় বৃষ্টি, আর এতেই কপাল খুলে যায় দোলেশ্বরের। বৃষ্টি আইনে 49 রানের জয় পায় দোলেশ্বর।
ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবিত বিষয়গুলোতে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। 10টি স্টেডিয়াম সংস্কারে এনএসসির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি বাফুফে সভাপতির। ঢাকার বাইরে প্রত্যেকটা স্টেডিয়ামে ন্যাশনাল লিগ খেলি, মানে প্রফেশনাল লিগ বা বিএসএল খেলি, তাহলে তো একটা কোয়ালিটি লাগবে এবং আমাদেরকে বলছে ওনাদেরকে বলে দিতে কোনটা কি করতে। মানে আই এম ভেরি হোপফুল যে এবার হবে। বিএসএল এ ফ্লাড লাইট লাগবে কেন, আমার তো লিগেও লাগবে। আমি আজকে লিগে ফ্লাড লাইট ছাড়া খেললেও ইটস এ কোর্স অফ টাইম আমাকে ফ্লাড লাইটে খেলতেই হবে। তো ওনারা বলছে ওটারও তারা প্রপোজাল তৈরি করছে। ওনারা যদি বলে যে আমাকে দিয়ে দিবি, আমি মেনটেন্যান্স দেখাশোনা সব করব, আমাদের কোনো প্রবলেম নাই, বিএফএফ এর কোনো প্রবলেম নাই। আবার ওনারা যদি রেখে করতে চান ওইটাও প্রবলেম নাই। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 54 ধারায় গ্রেপ্তার করতে পরিচয়পত্র দেখাতে হবে পুলিশকে। হাইকোর্টের রায় আপিলে বহাল। নির্দেশনা মেনে চলবে পুলিশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখনো ঘূর্ণিঝড় রোয়ানুর ক্ষত কাটিয়ে উঠতে পারেনি উপকূলীয় এলাকার মানুষ। অনাহারে অর্ধাহারে কাটছে দুর্গতদের জীবন। 5 বছরেও শেষ হয়নি সাভারের আমিনবাজারে 6 ছাত্রকে পিটিয়ে হত্যার বিচার কাজ। নানা হুমকি দিচ্ছে আসামি পক্ষ, অভিযোগ স্বজনদের। পরকীয়া প্রেমের কারণে সাইহাম টেক্সটাইলের এজিএম মনির খুন। আটক 5 জনকে জিজ্ঞাসাবাদের পর দাবি গোয়েন্দা পুলিশের। এবং হোটেলের অস্বাস্থ্যকর খাবার খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। মান নিয়ন্ত্রণের দায় সরকারের, বলছে ভোক্তা স্বার্থ সংশ্লিষ্টরা। কঠোর অবস্থানের তাগিদ। দর্শক, এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন। স্ট্যাটাস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।